পাশে দেখলাম রাফেদ ভাই, তো রাফেদ ভাই কাছে জিজ্ঞাসা করছি, ভাই ক্যান আই সিট ডাউন, জাস্ট বিকজ অফ দিস কমিউনিটি আন্ডার ভ্যালু করে। ঠিক আছে, ওকে, রাফেদ ভাই হচ্ছে এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা এরকম রোস্টিং ভিডিওস বানায়, কন্টেন্ট বানায়। মানে আমার এরকম মোটিভ ছিল যে আমি টাকা কামাই বা না কামাই, বাট আমি কিছু একটা এখান থেকে বের করবই। এখন আমার আব্বু আম্মুকে তো বলে বোঝানো পসিবল ছিল না তখন। ওনাদেরকে বললে ওনারা ভাবতো কি রে, আদৌ কি এটা পসিবল? মাত্র 16 বছর বয়স। সো ওই বয়সে আমি কিছুই বুঝি না এসবের। 7 মাস এখানে চাকরি করে একটা গাড়িও বিক্রি করতে পারি নাই, নিজে লজ্জায় আমি বের হয়ে চলে আসছি। মানে একদম মদন বানায় ফেলছে আমারে। আস্তে 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 ব্যাপারটা মনে হচ্ছে আমি রোবট হয়ে যেতেছিলাম। মেট্রো রেলে স্টেশনে যেয়ে ঘুমাতাম, ট্রেনের মধ্যে এক কর্নারে বসে যেতাম স্টেশনটা ঘুরতে থাকতো টোকিও সিটির মাঝখানে। দুই চোখ যেদিকে যায় আমি লুপের মধ্যে থাকতে চাইতাম। আই মিন, ইচ্ছা আর চলতেছে না, জানা লাইফে ডিফারেন্ট কিছু করতে হবে। কি এমন করা যায় ডিফারেন্ট যেটা সবার কাছে অ্যাক্সেসেবল না? তারপরে যে নিয়োগ করলাম, যা আছে কপালে, যে না আমি এখানে থাকবো না বলে চলে আসছি দেশে। হি ওয়াজ দ্য অনলি গাই যে তার ভিডিও দেখার যে কি পরিমাণ, ভালো থাকতাম, ভালো ছিলাম, এত হাসছি কোভিডের সময়, এটা মেন বলে শেষ করতে পারবো না। ভাবলাম যে ঠিক আছে, এডিটিং বাসা থেকেও বলতেছে কিছু একটা করো করো, আমি ভাবলাম যে না, আমি করবো, ঢুকবো তো ভাইয়ার কোর্সে ঢুকবো। আমি কই যে কি এমন বালের এডিটর বানাবে রাফায়েত ভাই যে। Assalamu alaikum, guys. Hello, everyone. Today, this is the second episode of Zero IQ podcast. Today, I will be hosting. My name is Naim Sharkar. I hope you guys are doing well. তো আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা ডিজিটাল ড্রপ আউটে আমরা কে কিভাবে আসছি, কিভাবে আমাদের সাথে একজন একজনের সাথে কানেকশন হয়েছে, এটা নিয়ে আমরা আমাদের সবার স্টোরি শেয়ার করবো। তো আমরা আজকে প্রথমে শুরু করতে যাচ্ছি তালা ভাইয়াকে দিয়ে। ভাইয়া প্লিজ। অলরাইট, সো ডিজিটাল ড্রপ আউটে আসার কাহিনী ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি আগে থেকে পূর্ব পরিচিত ছিলাম তানজিমের সাথে। তানজিমের সাথে পরিচয় হয়েছিল একটা ডিবেট কম্পিটিশনের থ্রুতে। আমার ইউনিভার্সিটিতে, প্রিভিয়াস ইউনিভার্সিটি যেটা ছিলাম, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা, তখন থেকে ওর সাথে পরিচয়। তো উই আর প্ল্যানিং যে আসলে কিভাবে আসলে একটু ফ্রিল্যান্সিং বা আসলে কিভাবে আমরা আর একটু প্রপার ওয়েতে আমাদের স্কিলগুলো ডেভেলপ করব। তো কথা হওয়ার মাঝখানে মাঝখানে হতে হতে হঠাৎ করে রাফাত ভাইয়ের কোর্স ড্রপ হলো। তো ফার্স্ট বার আমি নিতে পারি নাই। আহ, নিতে পারি নাই বিকজ ওই সময় আমি একটু ব্যস্ত ছিলাম পড়াশোনা এবং অন্য কাজ নিয়ে। তো তানজিম হচ্ছে ইনরোল করে ফেলে। তো অ্যাজ ইউজুয়াল, ইজ এ ভেরি ডেডিকেটেড গাই। ও এনরোল করার মেবি লাইক 3-4 মাসের মধ্যে হি ওয়াজ ডুইং অ্যাবসলিউটলি গুড, অ্যান্ড কথাবার্তা হইতো ওর সাথে যে কেমন কি যাইতেছে। তো হি ওয়াজ রিয়েলি ডুইং গুড, আমি ওটা দেখে বেশি ইন্সপায়ার্ড হইতাম। বাট তারপরে আমার ইচ্ছা হয়েছে যে ওকে, ইফ হি ক্যান ডু ইট, আমিও চাইলে চেষ্টা করলে পারতে পারি। বাট রাফাত ভাই যেই কথা সেই কাজ, ভাই তো বছরে একবার হইতেছে ছাড়ে কোর্সেস, তো নেওয়ার চান্সেস ওই সময় ছিল না। মিন ওয়াইল ওই সময় সম্ভবত কোনো একটা ইভেন্ট ছিল, তানজিম ভাই রাফাত ভাই খুলনায় আসছিল। হ্যাঁ, খুলনা আসছিল। তো ওই সময় সাডেনলি আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমি হচ্ছে 7 নম্বর ঘাটের দিকে যাই একটু ঘুরতে, নর্মাল রিফ্রেশমেন্টের জন্য। তো হঠাৎ করে যে দেখি যে রাফায়েত ভাই একদম সার্কেল নিয়ে, গ্রুপ হয়ে, দলবল নিয়ে বসে আছে, মাঝখানে তানজিম। তো আমিও আর কি, ওরা আর কি আই কন্ট্যাক্ট হয়ে গেছে তানজিমের সাথে ইউজুয়ালি। তো তানজিম জিজ্ঞাসা করছে ভাই আপনি, আমি বলছি তো পাশে দেখলাম রাফায়েত ভাই, তো রাফায়েত ভাই কাছে জিজ্ঞাসা করছি ভাই ক্যান আই সিট ডাউন, ভাই ভেরি ওয়েলকামিং। ভাই বলছে বসো, তাই না, আরো তার কথা শুনলাম। তো করতে করতে আমি দু একটা কোয়েশ্চেন করছিলাম ভাইরে। তো তার মধ্যে একটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক ভাই, যে আমার কি কোর্সে ইনরোল করা উচিত কি উচিত না। বাট হি ওয়াজ জেনুইনলি স্পিকিং অ্যাবাউট যে ভাই কোর্সে আইসো না, কোর্স আমার করো না। হোয়াট আই ডু, আমি প্যারা দিই মানুষরে, আমার কোর্সে ইনরোল করে আমি জাস্ট তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখি। অ্যান্ড হি অলসো মেনশন একটা জিনিস আমার এখনো মনে আছে, যে অ্যাকাউন্টেবল পার্টনার বানাবো। সেটা তোমার ফ্রেন্ড হইতে পারে, তোমার পার্টনার হইতে পারে, যার কাছে তুমি অ্যাকাউন্টেবল, তুমি কি করতেছো না করতেছো সেই ব্যাপারে তুমি তাকে ইয়ে করো, ইনফর্ম করো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সে বললো যে কোর্সে এনরোল না হইতো। বাট ওই যে একটা জিনিস সে আর কি মেনশন করছিল, ওটা আমার খুব ভালো লাগছে, যে আসলে লাইফে অ্যাকাউন্টেবল পার্টনার খুবই প্রয়োজন। আমরা বড় হয়ে গেছি, আমি এখন পড়াশোনা করি কি না করি, মাই প্যারেন্টস
দে ডোন্ট বদার এনিমোর, কারণ বড় হয়ে গেছি, ছেলে তো পড়াশোনা করতেছে ঠিকঠাক। বাট আমাদের কি আসলে লাইফে অ্যাকাউন্টেবল পার্টনার আছে, কারোর কাছে কেমন জবাবদিহি করা লাগে? এই একটা ইয়ে থেকেই দেন তার মনে হয় কত 2-3 মাস, 1-1.5 মাসের মধ্যে মনে হয় কোর্স ড্রপ হলো, রাইট? সো না, ওটা আমি হচ্ছে ভলিউম 2 ছিল। ভলিউম 2 তে আপনার অলরেডি ডান কোর্স এনরোল করা। তার ৩ ওকে মাস ওকে, হ্যাঁ ৩ তো থেকে তার হচ্ছে ৪ থেকে ৪ মাস পরে যে হচ্ছে ভলিউম 3 আসছে। 4 4 মাস পর আই গেস আমি হচ্ছে কোর্সে এনরোল করি, অ্যান্ড এনরোল করার পিছনে শুধুমাত্র ওই ফ্যাক্টরটা কাজ করেনি, আরো কিছু ফ্যাক্টর কাজ করছে। আমি যদি খুবই শর্টলি বলি, আমার কাছে আলহামদুলিল্লাহ আমি হয়তো আমার স্টুডেন্ট লাইফে আমার 2-3 জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে। বাট আমি একটা জিনিস খেয়াল করছি যে খুলনায় রিলেটিভলি অন্য যেই সিটিগুলো আছে, মেজর সিটিসগুলোর থেকে এইখানে আপনাদেরকে অনেক বেশি আন্ডার পে করে, আন্ডার ভ্যালু করে, যেইটা দিয়ে আসলে লিভিং এক্সপেন্স কভার করা বা আপনি আসলে ওইখান থেকে গ্রোথটারে যে ম্যাচুরিটি লেভেলে নিয়ে যাবেন, ওটা নিয়ে যাওয়া খুবই টাফ। তো আই ওয়াজ অলওয়েজ হোপিং যে আসলে যদি আমার স্কিলগুলো আমি যদি আউটরিচ করে আমি বাইরের ক্লায়েন্টগুলোর কাছে সেল করতে পারি, তাহলে ওইটা অনেক বেশি ফেভারেবল হবে আমার জন্য, প্লাস ওইটা অনেক বেশি ROI, return of investment is very high, rather doing it in খুলনা সিটি or in local client. তো এইভাবেই রাফেদ ভাইয়ের কোর্সে এনরোল হওয়া, অ্যান্ড আলহামদুলিল্লাহ লার্নিং আ লট ফ্রম হিম অ্যান্ড থ্রু দ্য কমিউনিটি। অ্যান্ড একটা জিনিস তো না বললেই নয়, এই যে আজকে পডকাস্টটাও হইতেছে জাস্ট বিকজ অফ দিস কমিউনিটি, এই মানুষদেরকে চেনা, জানা, অ্যান্ড অল অফ দ্য থিংস। সো আই এম রিয়েলি গ্রেটফুল অ্যাবাউট, সো দিস ইজ দ্য স্টোরি। আরও আস্তে আস্তে হয়তো জানাবো সামনে, যে আরও জিনিসগুলো ব্রিফ করার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এবার কার কাছে যাওয়া যায়? তনয় ভাইয়া শুরু করেন, ফারদিন ভাই, তনয় ভাই। ওকে, সো ডিজিটাল ড্রপ আউটস আমি জানতাম না এটা কি। আমি আমি যদি মানে এখানে আসার রিজন প্লাস স্টোরি শেয়ার করতে যাই, তাহলে কিছু আমার মানে কি বলে এটাকে, ফ্ল্যাশব্যাকে যাইতে হবে একটু। মানে রাফায়েত ভাইকে কিভাবে চিনি। মানে আমি রাফায়েত ভাইকে চিনছি হচ্ছে 2018-এ। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমার কিছু ফ্রেন্ডস ওনার ওই হাউ কিউট যেই ইয়াগুলা ছিল, রোস্টিং ভিডিওসগুলো ছিল, ওগুলা দেখতো। তো আমাকে এনকারেজ করতো যে মানে এই লোক খুব দারুণ দারুণ কন্টেন্ট বানায়, তারপর রোস্ট করে। তো আমি অত মানে তখন অতটা মানে ওগুলাতে ছিলাম না, মানে ইন্টারেস্টেড ছিলাম না। বাট আমি চিনতাম যে ঠিক আছে, ওকে রাফেদ ভাই হচ্ছে এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা এরকম রোস্টিং ভিডিওস বানায়, কন্টেন্ট বানায়। তো মাঝখানে তো রাফেদ ভাই অনেক দিন ধরে গায়েব, তো ওই জন্য মানে লাইমলাইটে ছিল না, প্লাস দেখিও নাই, তো ওনার কথা ভুলে গেছি। এরপর আরেকটা জিনিস হচ্ছে ভিডিও এডিটিংয়ে আসার রিজন হচ্ছে আমি আগে থেকে প্যাশনেট ছিলাম এগুলাতে। মানে এই ফোন দিয়ে টুকটাক কন্টেন্ট বানানো ট্রাই করতাম মজার ছলে। মানে এখান থেকে যে ফ্রিল্যান্সিং করে টাকা কামাবো এরকম মোটিভ ছিল না আগে। তো ওই ফ্রেন্ডসদের সাথে এরকম টুকটাক ফানি কন্টেন্ট বানানোর ট্রাই করতাম। বাট এরপর ওগুলো হয় নাই কন্টিনিউ করা। দেন একটা টাইমে হচ্ছে পাবজিতে খুব বেশি মানে টাইম দেওয়া হয়েছে আমার। তো পাবজির যে ভিডিওসগুলো মন্টেজ যে ভিডিওসগুলো ছিল, ওগুলা দেখে দেখে ফোন দিয়ে হচ্ছে আমি ওই কিছু অ্যাপ ছিল যেগুলো হচ্ছে আমি মানে কি বলে ক্র্যাক ক্র্যাক না, মানে ওগুলো হচ্ছে আমি ওই মড এপিকে নাকি কি বলে, ওগুলা দিয়ে হচ্ছে আমি ওগুলা দিয়ে ট্রাই করতাম মানে টিউটোরিয়াল দেখে দেখে। তো তখন থেকে হচ্ছে মানে আমার মজা লাগতো, আমি নিজে নিজে ইউটিউবে এগুলা ছাড়তাম। এই মানে খুবই ক্রিঞ্জি ছিল যদিও, তাও ট্রাই করছি আর কি। তো এরপর ভিডিও এডিটিংয়ের মাথার মানে তখন ওগুলো ছিল না যে ভিডিও এডিটিং শিখবো বা এরকম কিছু। বাট এরকম যে মানে ডিজিটাল ইয়াতে মিডিয়াতে বা এই স্কিল ডেভেলপ করে কিছু একটা করব। এখন আমার আব্বু আম্মুকে তো বলে বোঝানো পসিবল ছিল না তখন। ওনাদেরকে বললে ওনারা ভাবতো কি রে, আদৌ কি এটা পসিবল? এখন এটা বুম করতেছে, এখন ওনারা জানতেছে, দেখতেছে। বাট তখনকার টাইমে জিনিসটা ডিফারেন্ট ছিল। তো এরপর আমি একটা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্সে ভর্তি হই। ওখানে গিয়ে আমি ভার্সিটি ক্লাস শেষে ওখানে, এটা 2023-এর, ওখানে গিয়ে আমি ভার্সিটি ক্লাস শেষে ওখানে কোর্স করতাম। বাট আমি মজা পাইতাম না। আর আমার কাছে ভালো পিসিও ছিল না যে প্র্যাকটিস করব। একটা পটেটো পিসি ছিল, ওটাতে হচ্ছে আমি প্র্যাকটিস করতাম যতটুক পারতাম আর কি। তো এরপরে ওখান থেকেও আমি
মানে আমার এরকম মোটিভ ছিল যে আমি টাকা কামাই বা না কামাই, বাট আমি কিছু একটা এখান থেকে বের করবই। তো এটার জন্য হচ্ছে অনেকদিন ওইটাতে ট্রাই করছি, বাট ওখানে অতটা মজা পাই নাই বিধায় ওই মানে প্যাশনটা কাজ করেনি যেরকম আমার ওই ভিডিও এডিটিংয়ে বা ওই মন্টেজ বানাই যে মজাটা পাইতাম, আমার ওরকম কোনো ফিল আসে নাই ওটাতে। তো এই জন্য পরে ওটাও অফ ওখানেই। তো এরপরে 2024-এ আমি একটা পিসি বিল্ড করি যে হ্যাঁ ঠিক আছে, দিস টাইম আমি একটু ডেডিকেটেডলি কাজ করা ট্রাই করব। মানে ওই টাইমেও মানে গ্রাফিক্স ডিজাইনিংয়েই আমার মেইন পারপাস ছিল। বাট এরপরে তাও আবার ভাল লাগতো না জিনিসটা। আচ্ছা দেখি ভিডিও এডিটিং নিয়ে কিছু করা যায় কিনা, যেহেতু মোটামুটি ভালো একটা পিসি বিল্ড করছি। তো পরে আমি কোর্স কোত্থেকে করা যায় একটু ঘাটাঘাটি করে পরে ইউডিএমি থেকে নিব কিনা ভাবছিলাম। পরে আমার একটা মানে বেস্ট ফ্রেন্ড স্কুলের, ও হচ্ছে আমাকে সাজেস্ট করলো যে তুই যদি ভিডিও এডিটিং শিখতে চাস তাহলে রাফেদ ভাইয়ের কোর্স করতে পারোস। আমি বলি কোন রাফেদ ভাই? বলে যে সোহাজ ঢাকা, এভাবে বলছে। তো সোহাজ ঢাকা যখন বলছে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও কি মানে শেখাই এগুলা? ও বলছে হ্যাঁ, তুই কোথায় আসোস? এরপর আমি রিসার্চ করতে করতে আমি তো মানে ডিজিটাল মানে ওদের ওয়েবসাইট ইউটিউব সব ঘেটে পরে মানে এটা ফিগার আউট করছি না ঠিক আছে, আহ, এটা ডিফারেন্ট মানে টিপিক্যাল কোর্স বা মানে স্কিল ডেভেলপমেন্টের যেসব সাইটগুলো আছে ওটার চেয়ে এটা ডিফারেন্ট। মানে আর আর ওই অ্যাপ্রোচটা আমার ভালো লাগছে, রাফেদ ভাই যেরকম ট্রান্সপারেন্ট যেরকম আনফিল্টার্ড ওয়েতে কথাগুলো বুঝাইছে, ওটার জন্য আমি মানে ওখানে হুকড যে না আমার নিতেই হবে। তো তখন মেবি জেন ফোর বলতেছি ব্যাচ 4 স্টার্ট হয়ে গেছিল, যার জন্য হচ্ছে আমি এনরোল করতে পারি নাই। এটা হচ্ছে 2024-এর অক্টোবরের দিকে মেবি, হ্যাঁ। তো এরপর হচ্ছে আমার আরও 2 মাস ওয়েট করতে হবে। 2-3 মাস ওয়েট করে এরপর ওই যে 2025-এর ফেব্রুয়ারিতে কোর্স এনরোল করে ফেললাম। এই তারপর থেকে হচ্ছে এই আজকে পর্যন্ত এই আর কি। এই হচ্ছে আমার স্টোরি। বাট দো আমি এখনো কিছু করতে পারি নাই। আমি মাঝখানে একটা স্ক্যামেরও শিকার হইছি। ওটা অন্য কোনো দিন বলবো। কিন্তু ওই মানে আমি হাল ছাড়ি নাই স্টিল। এটা হচ্ছে মেইন কথা। কারণ আমি একটা জিনিস দেখছি আমাদের এই কমিউনিটিতে অনেকে আসছে যারা হচ্ছে ইনস্ট্যান্ট আউটপুট না পেয়ে ওরা কুইট করছে। বাট এটা আমি করি নাই। আমি মোর দ্যান 1 ইয়ার আমি এখনো এখানে মানে এটার সাথেই ইনভলভড। এই। অ্যান্ড ইনশাল্লাহ আ কখনো মানে এটা থেকে কুইট করার কোনো ইচ্ছাও নাই। আ ইনশাআল্লাহ। উল্টো এখান থেকে বেনিফিটেড কিভাবে হওয়া যায়, কিভাবে নিজেকে গ্রো করানো যায়, এই কমিউনিটি থেকে পিয়ার্সদের সাথে থেকে কিছু শেখা যায়। এই, এই আরকি। থ্যাংক ইউ সো মাচ তোমার ভাইয়া আপনার সময় দেওয়ার জন্য। এবার আমরা তানজিম ভাই শুরু করে দেন, আপনার পরে আবার আমার পালা আছে। ওকে, হ্যালো গাইজ, দিস ইজ এমনি তানজিম বিন আলমগীর। সো আমার আর স্টোরি কি, স্টোরি তেমন কিছু নাই, স্টোরি এন্ডের পথে। তো বিষয়টা আসলে কি যদি হালকা করে একটু বলি, সেটা হচ্ছে অফকোর্স রাফায়েত ভাইয়ের চিনতাম অনেক আগে থেকে বলতে মেবি করোনার আগে 18-19 সাল বা এই টাইমটা আর কি। সো কন্টেন্ট দেখতাম, ভাল লাগতো দেখতাম। সো ঠিক আছে, আহ, এভাবেই যাইতেছিল। ইন দ্য মিন টাইম রাফায়েত ভাই গায়েব। আর ওই গায়েবের মুহূর্তে যদি আমি আমার কথা বলি, আমি বেসিক্যালি এই জিনিসগুলো শুরু হয় আমার 2016 সাল থেকে, অনেক আগে থেকে। কিন্তু 16 সালে আমার বয়সও অল্প, মাত্র 16 বছর বয়স। সো ওই বয়সে আমি কিছুই বুঝি না এসবের। কিন্তু আমি দেখতাম আমার বড় ভাই কাজ করতো 2010 সাল থেকে, সরি 9 সাল থেকে গ্রাফিক ডিজাইনের উপরে। বর্তমানে আমার বড় ভাই একজন মানে বেশ ভালো রকমের ডিজাইনার এবং বিভিন্ন জায়গায় কাজ করতেছে। যাই হোক, সো দেখতাম যে বড় ভাই করতেছে এবং লেগে আছে। ওই হিসেবে জানতাম যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং বলে কিছু একটা আছে যেটা দিয়ে ইনকাম করা যায়। সো এরকম করতে করতে করোনার সময় হচ্ছে বেসিক্যালি প্রচুর পরিমাণে গেম খেলতাম, সময় নষ্ট করতাম। তো ওই করোনার সময় হয়েছে কি, বড় ভাই আহ, বিভিন্ন আইটি কোম্পানির সাথে যুক্ত ছিল। তো ওই থ্রুতে আমি ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং এর টিচার হয়েছিলাম। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু
ডাটা এন্ট্রি বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ওইটা নিয়ে নিজে ইনকাম করি নাই। নিজে জানতামও না। আমাকে জাস্ট কিছু ক্লাস দিছে, দিয়ে বলছে যে, "এই ক্লাসগুলো দেখ, দেখে ক্লাস নে।" এবং আমিও কোনো কিছু চিন্তা ভাবনা না করে ক্লাস দেখছি। সাপোজ কালকে ১ নম্বর ক্লাস, আমি আজকে ক্লাসটা দেখছি। দেখে রিক্যাপ করছি, ভালোভাবে শিখছি। শিখে পরের দিন ওই ক্লাসটা হুবহু ঝাড়ে দিছি। পরের ২ দিন পরে ২ নম্বর ক্লাস, তার আগের দিন আমি ২ নম্বর ক্লাস দেখছি। মানে আরেকজনের রেকর্ডিং, অন্য টিচারের। যে অ্যাকচুয়ালি ও কাজ করছে, বাট আমি কাজ করি নাই। এবং মানুষে এমনভাবে বুজুং-বাজুং দিতাম যে, আরে আমার থেকে ডিজিটাল মার্কেটার, আমার থেকে ভালো ডাটা এন্ট্রিয়ার দুনিয়ায় আর কেউ নাই। সো আই নো দোজ থিংস আর ভেরি ব্যাড, বিকজ ওই জিনিসটা আসলে খুবই খারাপ জিনিস। এটা করা উচিত হয় না। বাট ওই টাইমে কি করব বা ওইরকম আসলে চিন্তা ভাবনা করি নাই। করোনার টাইমে বেসিক্যালি। যাই হোক, আল্টিমেটলি ওইগুলো ছেড়ে দিছি। এখন আর এই জায়গায় আমার একটা জিনিস হালকা একটু বলে রাখি, তানজিমের ক্লাস আমিও করছি। তানজিম আমারে পর্যন্ত লিঙ্ক পাঠাইছে, তানজিমের ক্লাস আমিও করছি। মেবি ইটস লাইক 2021 or 2022, এটার আশেপাশে কোনো একটা সময় হবে। Pinterest নিয়ে একটা ক্লাস দেখাচ্ছিল। অ যাই হোক, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। টিচার হয়তো ইনকাম করতে পারে নাই, স্টিল নাও ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রি দিয়ে। বাট হ্যাঁ। টিচার রেস্টুরেন্টরা স্টিল নাও ইনকাম করে টপ রেটেড সেলার। সো ড্যাম! এই জিনিসগুলো ভালো লাগে যে আসলে আমি নিজে ইনকাম করি নাই, বাট যে মেথডগুলো শিখাইছি, যেভাবে যে শিখাইছি, স্টিল নাও এই পুরাতন হুম। মেথড দিয়ে অনেকেই ইনকাম করতেছে। তো যাই হোক, ওইদিকে আর না যাই। সো ওই সময় থেকেই এই জিনিসগুলো শেখানোর একটা প্রবণতা আমার ভিতরে কাজ করে। যার কারণে যখন একটা টিচার যদি কিছু শিখাইতে চায়, তাহলে তাকে জানতে হবে আরো বেশি করে। ওই থিংকিং থেকেই আমার হচ্ছে রিসার্চ করার অ্যাবিলিটিটা অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে কোনো জিনিস জানতে হবে, তখন তো ChatGPT ছিল না, বা ChatGPT থাকলেও জানতাম না। হুম। সো এইজন্য করতাম কি, গুগলে যাইতাম, প্রচুর আর্টিকেল পড়তাম। এখনো মানুষ হয়তো ChatGPT তে সার্চ দেয়, বাট আমি সার্চ দিই গুগলে। কারণ I need to know the proper detail. হয়তো ChatGPT তে সার্চ দিলে একটা সামারি দিবে, ওইগুলোর লিঙ্কও দিয়ে দেয়, জাস্ট লাইক উইকিপিডিয়া। সো হ্যাঁ। আমি তাহলে ম্যানুয়ালি কেন করতেছি না? যাতে করে আমার জ্ঞান আরো বেশি হবে। সো আমি ওইভাবেই প্রেফার করি, এবং স্টিল নাও আমি ওইভাবেই রিসার্চ করি। এবং তাতে করে আমার রিসার্চগুলো পারফেক্ট হয়, এবং মানে এটা আমি মনে করি পারফেক্ট হয়। আমি জানি না হুম। অন্যান্য মানুষ কি মনে করে। রিসার্চ বলতে কি, ভিডিও এডিট করতে গেলে কি করা লাগবে না করা লাগবে। আমি শুধুমাত্র ChatGPT থেকে আইডিয়া নিই না, সব জায়গা থেকে আইডিয়া নিই। যাই হোক, ওই টপিকে আর না যাই। সো এইজন্য দেখা যায় আ মানে ভিডিও এডিট যে করব, করোনার মাঝখানে ভিডিও এডিট যে করব বা এই রিলেটেড কোনো কিছু ইচ্ছা ছিল না, বা ইচ্ছাও করি নাই। তো যাই হোক, এরকম করতে, করতে ভাবলাম ডিজিটাল মার্কেটিং আরো ভালো করে ঝালাই করা উচিত। এটার জন্য সিলেট চলে গেলাম ৬ মাসের জন্য। এটা হচ্ছে ২০১৯ সালে, মানে করোনার আগে obviously। করোনার আ হ্যাঁ, করোনার আগে। করোনার আগে আ বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই যে টিচারের যে ইয়েটা বললাম, ওইটা ২০১৮ র। আর ১৮ র পরে ১৯ এ হচ্ছে গেছি। ১৯ এর হচ্ছে জানুয়ারিতে গেছি। ৬ মাস এখানে থাকছি। ডিজিটাল মার্কেটিং শিখছি সিলেটে। দেন আসছি। দেন ডিজিটাল মার্কেটিং আবার শিখানো শুরু করছি ২০ সালে ভালো করে। সো এখানে একটা টাইমের একটা হেরফের আছে। আমার এক্সাক্টলি টাইমের বিষয়টা ওইভাবে মনে নাই। যেটাই হোক না কেন, মোটামুটি ২ বছরের মতো এরকম করে ইনকাম-টিনকাম করছি। টাকা-পয়সা প্রত্যেকটা ক্লাসে একটা নির্দিষ্ট পরিমাণে অঙ্ক দিত টাকার। সো ভালোই লাগতো। ওই বয়সে ২০ বছর বয়স মানে আমার জন্য অনেক কম। আর তখন একটা কম্পিউটার আছে, করতেছি। যাই হোক, এরকম করতে, 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 করতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এসব সব বন্ধ। কারণ বিয়ের মাঝখানে এইসব জিনিস হইতেছে না। আমি সিলেট থেকে আসার পরে স্টিল নাও মনে আছে ২০১৯ সালের জুন, জুলাই হবে সামথিং, অথবা তার পরে। মূলত হচ্ছে ৬ মাসের সময়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, হ্যাঁ জুন। আমার মানে ম্যাথ এত কাছে, আমার হিসাব করে বলা লাগে। যাই হোক। সো বাই দ্য ওয়ে, বিয়ে কি হয়ে গেছিল নাকি বিয়ে করাই দিছিল আপনাকে? আ কোনটা? ওই গল্প কি যাবো এখন? হ্যাঁ, আচ্ছা, বলেন। বলতে আ পারেন, কারণ বলেন। আমারে আমি হয়েছে কি, সিলেট থেকে আসছি সবকিছু শিখে, এবং ওইখানে যে শিখতেছিলাম, টপ স্টুডেন্ট ছিলাম আমি আর আমার বড় ভাই।
এখন obviously আমার হোপ থাকবে বেশি, হোপ আছেও বেশি যে ইনকাম শুরু করলে ভালোভাবে আসবে এরকম চিন্তাভাবনা ছিল। খুলনায় এসে আমি আলাদা ইন্টারনেট নিছি, আলাদা সবকিছু নিছি, ফাইবার অ্যাকাউন্ট খুলছি, একদম সেই উদ্যমে বসছি। একদিন হঠাৎ করে আমার বড় ভাই ডেকে বলতেছে যে, "একটা মেয়ে দেখছে, বিয়ে করবি কিনা?" আমি কই, "বিয়ে, মেয়ে কি কোয়ান্তে কি?" মানে আমি নিজেও অত বুঝি না। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, করবানি।" মানে বলে দিছি। আমি বলছি যে, "কি না আমারে পছন্দ করবে।" সো ঠিক আছে। ওই যেই কথা সেই কাজ। পরের দিনই নাকি আমারে দেখতে আসবে। আমার তো মাথা মানে কি হয়ে গেছে বুঝতেছি না আমি কিছু। ঐদিন রাতে আমার চুল ছিল একদম উস্কো-খুস্কো। মানে এখন আমার দাড়ি যেমন উস্কো-খুস্কো, চুল ছিল এরকম। চুল ইনস্ট্যান্ট ওই রাত্রেবেলা কাটছে। কাইটে মানে একদম মদন বানায় ফেলছে আমারে। মানে যেটা অ্যাজ ইউজুয়াল পরিবারের সবাই পছন্দ করে যেমন, ওরকম বানায় ফেলছে। পরের দিন আর্মি আমার কাট স্টাইলের আর কি। হ্যাঁ, আর্মি কাট। পরের দিন হুম। আসছে আমারে দেখতে, আইসে কয়, "আরে এত ভদ্র এটাকে আর্মি ছেলে।" কাট না, এটারে বলে বাডি কাট, কয়েদি কাট, আর্মি কাট না। আচ্ছা যাই যাই হোক, হোক, হ্যাঁ। এরপরে পরের দিন আমাকে দেখতে আসছে। দেখতে এসে দেখতে এসে বলতেছে, "আরে এত ভদ্র ছেলে। ওকে দিয়ে দিলাম মেয়ে তোমারে, যাও।" আমি তো আ মানে ভয় করতেছে। আরে মেয়ে দিয়ে দিলাম মানে কাহিনী কি? যাই হোক, পরের দিন আমিও দেখতে গেলাম। আমিও বললাম, যেহেতু এক পক্ষ পছন্দ করিছে, না জানি ভবিষ্যতে আর কেউ যদি না করে বিপদ। ওই চিন্তা করে ওই চিন্তা করে আমিও বললাম যে, "হ্যাঁ, আমিও বিয়ে করব। তাহলে মেয়ে পছন্দ হইছে।" তো ওইভাবে করে বিয়ে-শাদী হয়ে গেছে এবং সে এখন ওই যে শুয়ে আছে গুম আমার পাশে। এইজন্য একটু আস্তে কথা বলতেছি। যাই হোক, এবং আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হইছে ১ বছর বয়স। ১ বছর না, ১০ মাস। এই ২৫ তারিখে, আজকে ২৪ তারিখে আমরা রেকর্ড করতেছি। কালকেরা ১০ মাস বয়স পূর্ণ হবে। তার যাই মানে হোক। কি আপনার বেবি কি কোর্স কেনার পরে হইছে? ডিজিটাল ড্রপহাউসে না, এনরোল না, না। করার পরে? আম ওটাই তো। না, আগে। ও না, পরে। হ্যাঁ, পরে হইছে। আপনি নিজে বলতেছেন পরে ১০ পরে মাস, আবার পরে বলতেছে হ্যাঁ, হ্যাঁ, আগে। পরে ২ মাস পরে হইছে। যাই হোক, সো করোনা শেষ, বিয়ে-শাদী শেষ, পড়ালেখা শুরু। ওরকম করতে পড়ালেখার একটা পর্যায়ে যেয়ে ওই ডিটেইলে আর যাব না। হঠাৎ করে দেখি আথির ভাই, ডিজিটাল ড্রপআউটের। তাকে আমি চিনি ২০১৬ সাল থেকে রোল প্লে গেম খেলার মাধ্যমে। সো আমি দেখি যে আতির ভাই হচ্ছে ডিজিটাল ড্রপআউটে কোর্স কিনছে এবং হি ইজ দ্য ফার্স্ট ওয়ান হু বট দ্য ফার্স্ট এভার কোর্স ইন ডিজিটাল ড্রপআউটস। মানে একদম ১ম ব্যক্তি যেটাকে বলে আরকি। জেনারেশন 1 এর ফার্স্ট ব্যক্তি, ভলিউম 1 এর ফার্স্ট ব্যক্তি। ব্যাচ 1 এর সরি। সো উনি দেখলাম পোস্টার দিছে। তা আমি ভাবলাম যে এটা কি আসলে? একটু ঢুকলাম, একটা গ্রুপ ছিল, গ্রুপে স্কুলের গ্রুপ মেবি, ঢুকলাম। তখন থেকে আমি ওই গ্রুপটা ফলো করি। ওই আতির ভাইয়ের দেখাদেখি। মানে আতির ভাই যে কিনছে ওইটার কারণে। সো আমি তার মানে আতির ভাই ওইটা শেষ করছে নাকি করে নাই? ও না, তার পরের দিনই আমি মেবি ফোন দিছি আতির ভাইকে। ফোন দিয়ে বললাম যে, "ভাই, আমি তো আসলে এই অবস্থায় আছি, মার্কেটিং করতেছি বা শিখতেছি। ভিডিও এডিটে যাওয়া উচিত হবে কিনা?" সো আতির ভাই বলল যে, "তুমি অলরেডি এতে আছো, তো কেন যাবা? দরকার নাই।" সো আমি ভাবলাম, "আচ্ছা ঠিক আছে, না যাই।" আর গেলাম না আমি। এবং টাকার অঙ্কও অনেক ছিল। এজন্য আমি আর ওইদিকে যাইনি। কিন্তু ওই গ্রুপটা ফলো করতাম রেগুলার। যাই হোক, ফলো করতে প্রতিনিয়ত দেখলাম এই হচ্ছে, সেই হচ্ছে এবং আস্তে স্পৃহাটা আরো জাগতে লাগলো। আরে ভিডিওটি শেখা উচিত। কি করব ভাবতেছিলাম। সো ভাবতে ব্যাস ৪ টা চলে গেছে। মানে ভাবতে। এরপরে ইন দ্য মিন টাইম অনেক কিছু হয়ে গেছে। ভার্সিটি ছাইড়া দিছি পড়ালেখা। অন্য জায়গায় ভর্তি হইছি। সেখানে চলতেছে এখন আরকি। তাও ঠিকমতো ক্লাস করি না, পরীক্ষা ঠিকমতো দিই না। সো একটা হযবরল অবস্থা। তার ভিতরে আবার একটা চাকরিতে ঢুকছিলাম একটা গাড়ির শোরুমে, গাড়ি বিক্রি করার। সো ৭ মাস ওখানে চাকরি করে একটা গাড়িও বিক্রি করতে পারি নাই। নিজে লজ্জায় আমি বের হয়ে চলে আসছি। কারণ গাড়ি বিক্রি করতে গেলে বিভিন্ন ধরনের কথা বলা লাগবে, মিথ্যা-সিথ্যা, এবং বাঙালি ক্লায়েন্টও জুতের না, মিথ্যা কথা না বলে গাড়িও নিতে চায় না। এজন্য আমি বের হয়ে চলে আসছি। যাই হোক, সো গাড়ির শোরুমে কাজ করার আগেই, মানে ইন দ্য মিন টাইম যখন আমি চাকরিতে ছিলাম, তখন ভাবলাম, মানে ওয়াইফের সাথে ডিসকাস করতেছিলাম যে
কোর্স কেনা উচিত হবে কিনা? এবং বলতেছে, "যা খুশি করেন।" মানে তার কোনো ইয়ে নাই, say নাই। সো আমি বললাম যে, "একটা শেষ চেষ্টা করে দেখি।" মানে সেই ২০১৬-১৮ সাল থেকে চেষ্টা করে যাইতেছি কিন্তু ইনকাম করতে পারি না। ও বাই দ্য ওয়ে একটা জিনিস এড করি মাঝখানে। ইন দ্য মিন টাইম কিন্তু আমি Fiverr এ প্রচুর চেষ্টা করে গেছি। বাট মানে কোনো ক্লায়েন্টও পাইনি। এরকম একটা অবস্থা। মানে Fiverr এর লাকটা আমার নাই। ব্যাপারটা এরকম। যাই হোক। সো বললাম যে শেষ চেষ্টা একটা করে দেখি। শেষ একটা ইয়ে নিই, যদি কিছু হয় দেখি। এবং কোর্স নেওয়ার আগে আমার একটা জিনিস মাথায় আসলো যে ভিডিও এডিট কি মানে দেখেন, আমি যেটা মনে করি যে আমি যে কাজটা করব এই কাজটা আমার ভালো লাগতে হবে। আদারওয়াইজ আমি কোর্স কিনে তো লাভ নেই। তো আমি চিন্তা করলাম যে আসলে কি ভাল লাগে জিনিসটা? তখন আমি একটু রিক্যাপ করার চেষ্টা করলাম যে ভিডিও রিলেটেড আমি কিছু করছি কিনা কখনো। তো তখন জিনিসটা একটু খেয়াল করে দেখলাম করোনার সময়ে ৪ টা ভিডিও বানাইছিলাম, ৪ টাই সুপারহিট আমার মতে। কেন সুপারহিট? একটা ভিডিও নেচার নিয়ে বানাইছিলাম। বড় ভাইয়ের ডিএসএলআর ক্যামেরা ছিল ওইটা নিয়ে। এবং খুব প্যাশনেটলি আমি জিনিসটা বানাইছিলাম। আমার এখনো মনে পড়ে। সেকেন্ড হচ্ছে যমজ নাটক দেখছেন কিনা আপনারা আমি জানি না, মোশাররফ করিমের। ওই নাটকটা দেখার পরে আমার মনে হয়েছিল যে যমজ নাটকের মতো আমি অভিনয় করব এবং ওরকম এডিট করব। এবং তখন থেকে আমি এডিটরদের ফলো করতাম বলতে একটা চ্যানেল ছিল cinecom.net। এখন ওইটা চেঞ্জ হয়ে স্টোরি ব্লগস নাম হয়েছে সম্ভবত। ওই চ্যানেলটা ফলো করতাম। কেন ফলো করতাম আমি নিজেও জানি না। জাস্ট ভালো লাগতো, দেখতাম, ব্যাপারটা এরকম। তো ওই চ্যানেলে একটা দেখলাম যে ডুপ্লিকেট, যমজে যেমন ডুপ্লিকেট করে ওরকম। তখন আমার মাথায় ক্যাচ করলো, আরে আমি তো ভিডিও দেখছিলাম যে ডুপ্লিকেট করা যায়। এদিকে আবার যমজ নাটকও বেরোইছে। তো ভাবলাম যে ঠিক আছে আমি নাটক করি তাইলে। সো ওইভাবে করে আমি নিজেই ক্যামেরা দিয়ে শুট করছিলাম। নিজে এখনো ফেসবুকে গেলে পাবে যদি পুরানো ভিডিওগুলো ঘাটে আমার কেউ। এরকম ২ টা আর ৩ টা ভিডিও করা আছে। যে আমি কথা বলতেছি একটা ফ্রেমে ৩ টা পার্ট আরকি এডিট করে আমি করছিলাম। তখন ভাবলাম যে আরে আমি তো সোহাগ 360 যে আছে সোহাগ ভাই, তার একটা ২২ মিনিটের টিউটোরিয়াল ছিল Adobe Premiere Pro র বেসিক। ওইটা দেখেই আমি Premiere Pro শিখে গেছিলাম অনেকটা। তাহলে তো ভিডিও নিয়ে আমার আসলে প্যাশনেট আছে। তাহলে এটা নিয়ে কিছু করা যায়। হয়তো ভাল লাগবে। ওই চিন্তা করে ভাবলাম যে তাহলে শেষ চেষ্টা করেই ঢুকে যাই। ঢুকলাম। ঢোকার পরে যে আমি লেগে আছি তা কিন্তু না। ২ মাস আমি কোনো লাগালাগির মধ্যে নাই। জাস্ট ওই রাফায়েত ভাই ১ম ক্লাসে বলছিল যে অ্যাসাইনমেন্ট গুলো করবা, লাইভ ক্লাস করবা। আর কিচ্ছু করা লাগবে না, তুমি এডিটর হয়ে যাবা। আমি কই যে কি এমন বালের এডিটর বানাবে রাফায়েত ভাই যে মানে লাইভ ক্লাস আর অ্যাসাইনমেন্ট করলেই হয়ে যাবে। লিটারেলি আমি এরকম ভাবছিলাম। পরে আমি এমন একটা মানে ইগো কিনা আমি জানি না এটাকে কি বলে, যে কেমনে করে আমি তো দেও। আমি শুধু এইটাই করব, আর কিচ্ছু করব না। এরকম একটা ইয়ে নিয়েছিলাম যে আমি শুধু লাইভ ক্লাস করব আর হচ্ছে অ্যাসাইনমেন্ট করব, আর কিচ্ছু করব না। এতে করে আমি কেমনে এডিটর হই আমি তাই দেখব। এখন রাফায়েত ভাইয়ের ভিতরে আবার ক্যাচ রাখছে। ক্যাচটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট করতে গেলে রেকর্ডেড লেসন দেখা লাগবে। আদারওয়াইজ আমি অ্যাসাইনমেন্ট করতে পারব না। বাধ্য হয়ে আমার রেকর্ডেড লেসন দেখা লাগছে। তাতে করে আমারই সুবিধা হইছে এবং আল্টিমেটলি দেখলাম আরে রাফায়েত ভাই তো দেখতেছি যে বলে একটা করায় আরেকটা। মানে লোক সুবিধার না। কিন্তু এটা যা করে ভালোর জন্যই করে, খারাপ না। যাই হোক, সো করতে ৫ নম্বর অ্যাসাইনমেন্ট আমার মিস হয়ে গেছিল। তারপরও আমি করছিলাম। গ্রুপে পোস্ট দিছিলাম। সবাই অ্যাপ্রিশিয়েটও করছিল যে তুমি মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারো নাই, তারপরেও করছো, পোস্ট করছো। দিস ইজ গুড। এবং ওইটা বেস্ট ইম্পোর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট ছিল। যাই হোক, ওরকম করতে ২৭ জুলাই হঠাৎ করে রাফায়েত ভাই বিকালে না সন্ধ্যার পরে ৩০ মিনিটের জন্য একটা লিঙ্ক দিল। বলল যে সবাই আসো, সবাই। সব গ্রুপের লিঙ্ক দিল। লিঙ্ক দিয়ে ক্লাসে ডাকলো। তো যাওয়ার পর রাফায়েত ভাই লিটারেলি ২৫ থেকে ২৭ মিনিট কিছু কথা বলছে। ওই কথাগুলো শুনতে আমি ব্যাকগ্রাউন্ডে আমার যত গেম ছিল খালি আনইনস্টল করতেছি। লিটারেলি এরকম করতেছি। শুনতেছি,
পায়ের তলা দিয়ে মাটি এরকম ফাঁক হইতেছে আর আনইনস্টল করতেছি গেম। মানে ব্যাপারটা এরকম যে আসলে কি করলাম জীবনে? এবং তখন বুঝলাম যে আসলে এরকম সৎ মানুষ, সৎ বলতে তার স্টুডেন্টদের প্রতি যে তাদেরকে দিয়ে আসলে মানে সে চায়। মানে ব্যাপারটা এরকম যে আমি চাইতেছি তুমি তোমার 100% দাও। আমি চেষ্টা করতেছি। আমি জানি যে তুমি 100% দিলেও কি না দিলেও কি আমার কিছুই যায় আসে না। বাট সে দিতেছে। না, রাফায়েত ভাই জিনিসটা হচ্ছে মানে তুমি যদি 100% দাও, আমি তোমাকে 200% দিব। এক্সাক্টলি, জিনিসটা হচ্ছে এক্সাক্টলি। এরকম। হ্যাঁ। সো আমি দেখতেছি যে আরে সেই লোকটা তার নিজের টাইম মানে আমি দেখতেছি কোন সাইডটা? আমি দেখতেছি এই সাইডটা যে ব্যস্ত মানুষ, এজেন্সি আছে, অনেক ব্যস্ত ফেমাস মানুষ obviously তার অনেক জায়গায় দাম-টাম আছে। সো এরকম একটা মানুষ আমার মতো বা আমাদের মতো অনেক নমনীয় বা আমাদের মতো এরকম অনেক ব্যক্তি যাদেরকে নিয়ে সে কোর্স শুরু করছে, তার তো টাকা নেওয়া শেষ। এখন যদি আমাদেরকে বিদায় করে দেয়, তো কয়েকটা লাইভ ক্লাস করায়, আমরা তো কিছুই করতে পারবো না। আমরা তো বলবো যে না রাফায়েত ভাই তো আমার লাইভ ক্লাসে আসছে। কিন্তু সে আমাদেরকে নিয়ে আগাইতে চাইতেছে। তার মানে obviously সে আমাদেরকে নিয়ে কেয়ার করে। আমি এই জায়গায় একটা ছোট জিনিস এড করতে চাই। যেহেতু সিন্স এই কথাটা উঠলো, আমি ডিজিটাল ড্রপ আউটে আসার আগে আরো ২ টা কোর্স করছি। আমি নাম মেনশন করব না। ২ জনই ভেরি পপুলার হুম। ইন ইন টার্মস অফ এই যে কোর্স ব্যাচের রিলেটেড। একজন বেসিক্যালি ইয়েস, হচ্ছে আপনারা কি জানেন? না, না থাক। একজন হচ্ছে সেলসের জন্যে মোস্টলি, আরেকজন হচ্ছে ওয়েবসাইট বিল্ড করার জন্য। তো আমি একটা জিনিস ওই যে বললাম না যে রিভার্স সাইকোলজি হোক বা যা হোক, ওই যে ভাই একটা কথা বলছিল যে অ্যাকাউন্টেবল পার্টনার দরকার। সে কিন্তু আমার বারবার বলছে যে, "ভাই কোর্স আমার কিনিস না।" তো আমি কিনছি। তো মোস্ট ইম্পোর্টেন্ট থিং উনার যে অ্যাট্রিবিউট গুলা ১ম ক্লাসে ঢুকেই আমার সবসময় সেলস এর উপর প্যাশন ছিল। বিবিএ পড়তেছি, মার্কেটিং হচ্ছে মেজর। তো ১ম যখন ক্লাসটা করলাম, ১ম ক্লাসেই যেই মানুষ বুঝাইতেছে যে, "তোদের আমি কেমনে কোর্সটা বেচাইলাম, তোদের পকেট থেকে কেমনে আমি টাকা বের করছি, তুই এটা শেখ আগে। তোরে আমি কি, কি বেচাইলাম।" তো একটা মানুষ কতটুক জেনুইন না হইলে এইটুক, এই গাটস টুক আছে জিনিসটা বলার। এই এক্সাক্টলি, জিনিসটা এই জিনিসটা খুবই কম। অন্য যারা কোর্স বেচতে আসতেছে তারা জীবনে এই জিনিস স্বীকার করবে না। সো দ্যাটস দ্য অনলি রিজন আরকি নট দ্য অনলি রিজন। আমি মনে করি হি ইস ভেরি জেনারাস গাই এবং এই যে সেলিব্রিটি বলেন বা এই রিলেটেড আরকি উনার যে জনরাটা এর মধ্যে উনি অনেক ট্রান্সপারেন্ট একজন মানুষ। এর জন্য আমাদের টাকা পয়সা দেয় নাই কিছুই না। কাউরে টাকা পয়সা দিছে, কাউরে দেয় নাই। বাট উই আর জেনুইনলি হ্যাপি যে উনি আসলে নিজে স্ট্যান্ড আউট হইছে আমাদের জন্য। এক্সাক্টলি, এক্সাক্টলি। দিস ইজ মানে ভালো একটা কথা বলছেন যে এই যে স্ট্যান্ডার্ড হইছে আমাদের জন্য। যাই হোক, সো ওই ক্লাসটা করলাম আর মনে হইলো যে আসলে কি করছি জীবনে? কিছুই তো করি নাই। ক্লাসটা এরপরে মানে লিটারেলি আমি হচ্ছে এতটা মোটিভেট হইছি, মানুষ বলে না মানে একটা খারাপ কথা বলি, মানুষ বলে না মোটিভেশন ইজ লাইক মাস্টারবেশন। মানে জাস্ট কিছু সময়ের জন্য। কিন্তু হুম। আমার কাছে ওই জিনিসটা ওই সময় মনে হয় নাই। ওই মোটিভেশনটা ট্রাস্ট মি এখন পর্যন্ত আছে আমার কাছে। মানে আমি যে ওই যে প্রিমিয়ার প্রো শিখছি, প্রিমিয়ার প্রো লিটারালি শিখছি ১৬ দিনে। সরি ১৪ দিন আর ১৬ দিন সামথিং। এই ১৬ দিনে যে ৫ টা এডিট করছি আমি। ১৬ দিনে এমন ৫ টা এডিট করছি, আমি নিজেই অবাক যে কেমনে করলাম আমি? যা মানুষ ৩ মাস, ৬ মাস, ১ বছর করেও পারে না। বাট সামহাউ আই গট ইট। মানে হয়তো ফার্স্ট লার্নার কিনা আমি নিজেও জানি না। বাট সামহাউ করছি জিনিসটা। এবং এটা আমি মেনশনও করছি পরে যখন রাফায়েত ভাই লাস্টে হচ্ছে শেষ ক্লাস হইছে। ওইখানে আমি বড় একটা পোস্ট দিছিলাম। ওইখানে বলছি যে আসলে এই ঘটনা মানে সবই এখন যা বললাম সবই বলছি। যে ১৬ দিনে জাস্ট এই কয়েকটা জিনিস আমি শেষ করছি। মানে করে একেকটা অ্যাসাইনমেন্ট দিছে। ওইটার অ্যাসাইনমেন্টের ৪ দিন ডেডলাইন। ২ দিনে কমপ্লিট করছি আমি, ৩ দিনে কমপ্লিট করছি। মানে সারাদিন এটার পিছনে ইভেন দো ২৭ তারিখে ক্লাস আমি ২৮, ২৯ ২ দিন পরে যাই ২৯ তারিখে চাকরিটা ছেড়ে দিয়ে আসছি। বলছি আই ক্যান নট কন্টিনিউ বিকজ আমি ওখানে গেলে আমার পুরো দিনটা নষ্ট হইতেছিল। সো আ রাত্রে এসে হইতেছিল না। অ্যাসাইনমেন্ট হয়তো করতেছিলাম কিন্তু হইতেছিল না। মানে প্রপারলি। সো এরপরে ড্রপকন হইলো। ড্রপকনে আমি জাস্ট গেছি যে মানে ভাইবটা আমি শেয়ার করি জাস্ট। জাস্ট লাইক আমি গেছি যার আমি গেছি তাও আমার এক ফ্রেন্ডের সাথে নিয়ে।
ও ড্রপ আউটের বেসিক্যালি একসাথে আমরা কোর্স নিয়েছিলাম। সো ও হচ্ছে ও হচ্ছে ওরা নিয়ে গেছি। যাওয়ার পরে আমি ভাবতেছি যে আমি আসলে ধরেন ফার্স্ট অফ অল খুলনার। সেকেন্ড হচ্ছে ঢাকায় ঢাকার যে ভাইবটা বা ঢাকার যে মানুষের সাথে চলাফেরার স্টাইল বলেন বা বলেন যে অ্যাম্বিয়েন্সটা আর কি। অ্যাম্বিয়েন্সটা এটা আমি করতে পারি না ঠিকমতো। এখনো ওইভাবে পারি না। কোপ আপ করতে পারি না। বা নিজের সাথে ওইভাবে মানায় নিতে পারি না। হয়তো আস্তে, আস্তে অভ্যস্ত হয়ে গেছি। বাট জিনিসটা ওইভাবে মানায় নিতে পারি না। মানে তারা খুব রোবটিক আরকি। যেটা আমি মানে খুলনাতেও এরকম না আরকি। সো যাই হোক, ওখানে গেছি। যাওয়ার পরে মানে সবাই সবার সাথে টিয়ে করতেছি। আমি ঢোকার সাথে সাথেই একজন এসে দেখলাম করতেছে, মানে হ্যান্ডশেক করতেছে, "ভাই কেমন আছেন?" বা কিন্তু আমি তারে চিনি না। মজার বিষয় হচ্ছে এটা আমি তারে চিনি না। যাই হোক, এরপরে আমি কি করব না করব খুব একদম লিটারেলি বলদের মতো যেয়ে একটা সোফায় যেয়ে চুপচাপ বসে আছি। এরপরে একেকজন আসতেছে, "আরে তানজিম ভাই না?" আমি কি, "আরে এ কেডা?" আমি নিজেই চিনি না। মানে ব্যাপারটা এরকম। যাই হোক, এই হুম। জিনিসগুলো খুব ভালো লাগছে। আমার তখন মনে হলো না, এরা তো আসলে ভাইবটা এরকম না। ভাইবটা আসলে ফ্রেন্ডলি ভাইব। তখন আমি নিজেই সোফা থেকে উঠলাম। উইঠে এরপরে আমি ২-১ জনের সাথে একটু কথাবার্তা বলা শুরু করলাম। তখন আরো একটু মানে আরো হালকা হওয়া শুরু করলাম। করতে, করতে ইন দ্য মিন টাইম দুপুরে খাবার দিল। খাইলাম-টাইলাম বুফে আলহামদুলিল্লাহ। এবং খাওয়ার মাঝখানে বিশাল এক হাড় পাইছিলাম। তো রাফায়েত ভাই আমার পাশ দিয়ে যাইতেছে। যার ফলে "আরে বেটা তুই তো হাড় পাইছিস বড় একটা। তুই তো পেয়ে গেছিস জিনিস।" তখন আরো ইজি হয়ে গেলাম যে, রাফায়েত ভাই আমারে কইতেছে হাড় পাই জিনিসটা কেমন না যে একজন সেলিম আমি তো অ্যাজ এ খুলনার পারসন মানুষ মনে করে ঢাকার বাইরে যে আছে সব গ্রাম। সো ওই সেন্সে যদি আমি যাই যে মানে সে বলতেছে যে আরে সে আমার সাথে সাইদে কথা বলতেছে। জিনিসগুলো মানে নিজের কাছে ভালো লাগতেছে তখন। আর আমি ওই ধরনের ভাইবে সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন। ওই ধরনের ভাইবে জীবনে কোনোদিন আমি যাই নাই। সো আরো জিনিসটা একটু awkward লাগবে আমার কাছে স্বাভাবিক। বা একটু অবাক লাগবে স্বাভাবিক। যাই হোক, তো আরো ইজি হইলাম। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ। এবার বলল যে, "ওকে ঠিক আছে গাইস খাওয়া-দাওয়া শেষ। এবার আসবে আমিন হান্নান, খালিদ ফারহান।" ঠিক আছে ভালো কথা। এবার বলল যে, "যেহেতু এরা ২ জন আসছেই তাহলে ফার্স্ট গিভওয়েটা দিয়ে দিই।" ওকে ঠিক আছে যেই কথা সেই কাজ। ১ম এ দিল আমার ফেলোমেট নাম হচ্ছে জাহিদ ভাই নামে একজনরে। তো সবাই একটু অবাক হইছে যে কেন তাকে দিল বা ওই স্টোরিতে না যাই। এবারে গাদ্দাফি বলতে যে ছেলেরে নিয়ে গেছে ওর নাম হচ্ছে ফায়েজ আলম সাদাব। তো ওর গেমিং নাম হচ্ছে গাদ্দাফি। তো আমি গাদ্দাফি বলেই ডাকি। হুম। তো ওই গাদ্দাফি অনেক লম্বা 6'2" ও আমার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, "আরে ভাই তুমি পাবা তো পাবা হ্যান-ত্যান।" আমি মনে, মনে ভাবতেছি আমার থেকে কত ডিজার্ভিং পারসন আছে। আমি লিটারেলি আমি জানি আমি পাবো না। ব্যাপারটা এরকম। এখন আমার বিশ্বাস হইতেছে না যে আমি পাইছি ব্যাপারটা। তো এরপরে খালিদ ফারহান নিয়ে আমার মানে নিছে নিয়ে বলতেছে আমার নাম। আমি কয় কি? বলে-টলে কিছু বলতেছে নাকি? সো আ মানে নিজেই বিশ্বাস হইতেছে না যে কি হইছে। যাই হোক পাইলাম। এবং অনেকেই একটা জিনিস মনে করে আমি দেখছি ড্রপ আউটের যে মনে করে যে পিসি যেহেতু পাইছি এইজন্য আফটার ইফেক্ট নিয়ে ওইখানেও করছি যাতে আমি ম্যাকটা পাইতে পারি। আসলে বিষয়টা এরকম না। যদি এরকম হইতো তাহলে ড্রপকনের আগেই আমি কোর্স কিনতাম না। ড্রপকনের পরে কিনতাম। ওকে। সো আর আফটার ইফেক্টস কেনার একটাই উদ্দেশ্য ছিল যে সবার গিগ ভিডিও দেখতেছিলাম অনেক, অনেক ভালো হইতেছে। আর হুম। আমি আমার গিগ ভিডিও আমি লিটারেলি খুবই মন খারাপ হইছে যে আসলে মন খারাপ কিছু না। আমার গিগ ভিডিওটা খারাপ ছিল যে য রাফা মানে যেই গিগ ভিডিও পোস্ট করতেছে ডেনে, রাফায়েত ভাই নিচে লিখতেছে কমেন্টে স্কুল। সবাইরটা। আমি মনে করলাম তাহলে আমিও দিই। দিছি আমারটা আর কমেন্ট করে না। হুম। মানে কি যে খারাপ লাগতেছে তখন। অনেকে বুঝাইতেছে, "না ভালো হইছে তোমারটা ভালো হইতেছে।" কিন্তু নিজের মন তো মানতেছে না। সবাইরটা বলতেছে স্কুল, আমারটাই বলে না স্কুল। কেমনটা লাগে? মন চাই দিতেছিল না আরকি। হ সো যাই হোক কিন্তু পিসি পাওয়ার পরে তখন আমার মন সায় দিছে। যাই হোক আ এ এ মানে এইজন্য আ এইজন্য আমি ভাবছিলাম নাহ এইভাবে হবে না আফটার ইফেক্টস কিনতে হবে। এরপরে আমি আফটার ইফেক্টস কিনলাম। কেনার পরে দেন আমি কিনছি কবে? যেদিন কোর্স শুরু হইছে ঐদিনই কিনছি লিটারেলি। ঐদিনই কিনছি। তার আগে হয়তো লিন্ডা আপুরে বলা হতো না। তার আগে লিন্ডা আপুরে বলে রাখছিলাম। এরপরে ঐদিনই নিছি আমি। যাই হোক নিয়ে টিয়ে আমরা
আমি শুরু করছি আফটার ইফেক্টস এবং তারপরে তো ড্রপকন হইলো। এখন যদি ম্যাকের বিষয়টা বলি, আমি জাস্ট হচ্ছে ওই ওই যে বললাম না রিসার্চের বিষয়টা, আমি মনে হুম। করি আমি কিছু জিনিস রিসার্চ করছিলাম যে আসলে আমাদের লাগতে পারে কি, কি? এখন আমি দেখলাম যে আসলে এই যে জিনিসগুলো আমি করতেছি এটা কি আসলে রিয়েল প্রজেক্টে কেউ কোনোদিন ব্যবহার করছে? আমি কোনোদিনও দেখি নাই। সাপোজ কিছু, কিছু 3D র কাজ আছে, কিছু, কিছু এক্সপ্রেশন এর কাজ আছে বা কিছু অনেক কিছুই আছে যেটা আমি কখনো কাউরে দেখি নাই রিয়াল লাইফ এ কোনো প্রজেক্টে ইউজ করতে। সো আমি ওইটা এই মুহূর্তে শিখে আমার লাভটা কি? হয়তো সৌন্দর্য বাড়বে বা হয়তো ইয়ে হবে কিন্তু লাভ নাই তো। এজন্য করলাম কি আমি একটা নিছিলাম ১ম থেকেই যে 45 ডেজ চ্যালেঞ্জের ৪৫ দিনের দিন আমি আমার গিগ ভিডিও পাবলিশ করব। বাট সামহাউ এটা না পারলেও একটা টার্গেট নিছিলাম যে ৪৫ দিনে ৪৫ টা ভিডিও হবে ডিফারেন্ট, ডিফারেন্ট ৪৫ টা ভিডিও। ওইটাও হয়তো প্রপারলি পারি নাই কিন্তু যতটুকু করছি আমি স্যাটিসফাইড। এবং অবভিয়াসলি এই যে পিসি পাওয়া এবং ম্যাক পাওয়া ২ টা কখনোই আমি চেষ্টা করি নাই পাওয়ার জন্য। জাস্ট আমি আমার মতো করে ট্রাই করে গেছি। সামহাউ লাকিলি আই গট ইট। এবং আমি এখানে বিশ্বাস করি যে আমার লাকটা যথেষ্ট পরিমাণে ফেভার করছে। কেন আমি ২ টার ক্ষেত্রেই বলি। পিসির ক্ষেত্রে জিনিসটা এরকম ছিল, গ্রুপ ছিল ২ টা টেলিগ্রামে। সো যে গ্রুপটা হচ্ছে নতুন, নতুন লোক বেশি, ওই গ্রুপটায় আমি ছিলাম এবং যে গ্রুপটায় আগের যে ব্যাচের গুলো ছিল, ওই আগের ব্যাচগুলোর লোকজনগুলো ওই ব্যাচ মানে অন্য গ্রুপে একটা ছিল ডলার মেকার, একটা ডলার মেশিন। ডলার মেশিনে ছিল হচ্ছে ওরা বেশিরভাগ। আর আমি ছিলাম ডলার মেকারে। সো যার কারণে আর ওইখানে লোকও ছিল মাত্র কম ২০০ অর ৩০০ এরকম। সো যার কারণে লাকিলি টোটাল ৩০ জন হচ্ছে নমিনি হয়েছিল। ওই ৩০ জনের ভিতরে টপ 3 ব্যাপারটা হয়ে গেছে। সো এখানে খুবই লাক ফেভার করছে। সেকেন্ড হচ্ছে ভলিউম 2 তে রাফায়েত ভাই মার্কেটিং সেদিনই বলতেছিল আমাদের লাইভ ক্লাসে যে রাফায়েত ভাই এরকম মার্কেটিং করে নাই। যার কারণে মাত্র ২০০ জন ছিল আফটার ইফেক্টসে। তো যখন ২০০ জন হয়ে যায় ওখান থেকে তো ১৫০ পিপল এমনিই গায়েব হয়ে যাবে আস্তে, আস্তে। সো যদি ৫০ জনও থাকে সেখান থেকে সবাই ভালো এডিট করবেও না। ধরে নিলাম যেটাই হোক না কেন আল্টিমেটলি ওইখানের সংখ্যাটাও কম। সো ওইখানেও আমার লাক ফেভার করছে অনেক। আমি যদি ভলিউম 3 র কথা বলি, ভলিউম 3 তে আফটার ইফেক্টস এ মেবি আ 400 to 600 পিপল আছে। তাও ২ টা গ্রুপ। তা সেখানে কোথায় ২০০ লোক আর কোথায় ৬০০ লোক। এই আফটার ইফেক্টস কিন্তু একটাই পুরস্কার দেয়। সো ২০০ র ভেতরে কম্পিটিশন আর ৬০০ র ভেতরে কম্পিটিশন। যদিও এই কম্পিটিশনে আমি কখনো যাই নাই। আমি বুঝাইতে চাইতেছি যে লাকটা আমার খুবই ফেভার করছে। যার কারণে সামহাউ পেয়ে গেছি। এবং এই তো এবং ওইভাবে চলতেছে। আর ইনশাআল্লাহ এখন হচ্ছে কাজ-টাজ করতেছি আলহামদুলিল্লাহ এবং চাইতেছি একটা টিম বিল্ড করার। অবভিয়াসলি যাদের সাথে ভাইব মিলে তাদের সাথেই শুরু করতেছি। দ্যাটস ওয়াই এই আমরা ৪ জন একসাথে আই থিংক। আদারওয়াইজ হয়তো আমি এই জায়গায় থাকতাম না। কারণ ভাইব ম্যাচ করতো না তখন। সো যার কারণেই চেষ্টা করে যাইতেছি এবং যদি দেখি যে ভবিষ্যতে আরো কারো সাথে ভাইব ম্যাচ করতেছে, ইনশাআল্লাহ একসাথে হয়ে যাব। সো এই হচ্ছে মোটামুটি আমি হয়তো বেশি সময় নিয়ে ফেললাম। যাই হোক। হ্যাঁ, ভালো না, হইছে। ইন্সপায়ারিং না, স্টোরি। না ভালো হয়েছে। আমার সময়টা কমে গেছে। আমার কথা বলা লাগবে না আজকে। একজনে আমি বলছে আজকে যে ফাঁকি মেরে 5 দিচ্ছি। মিনিটস ফর ইচ কিন্তু উনি নিজেই নিছে পুরা পডকাস্টের টাইম। ঠিক আছে। ওকে। তো সবারই তো হয়ে গেল না? এবার আমার পালা আসছে। তো আমারটা কোত্থেকে শুরু করব? অনেক বড় স্টোরি। শর্টকাটে বলি। তো আমি ডিজিটাল ড্রপারে আসার আগে আমি লাস্ট 2 ইয়ার্স ২০২৩, ২৪, ২৫ পর্যন্ত আমি জাপানে ছিলাম আরকি। আমি জাপানে ওখানে অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা করতেছিলাম, প্লাস হচ্ছে পার্ট টাইম জব করতেছিলাম। তো জাপানে সবাই তো বলে যে জাপান ইজ হেভেন, তাই না? সবাই তো জানে জাপান ইজ হেভেন। তো ওখানে মানুষজন সুসাইড করে কেন? এটা নিয়ে আমার একটা ইয়া ছিল যে সবাই বলতেছে জাপান হেভেন, আবার মানুষ ওখানে সুসাইড করে, ডিপ্রেশন কেন বুঝতেছিলাম না। আচ্ছা ঠিক আছে যাই, দেখা যাক লাইফ কই নিয়ে যায়। জাপানে যাওয়ার পরে ফার্স্ট ধাক্কাটা ছিল হচ্ছে আমার বাসা। বাসা নিয়ে। বাসা তো ছোট ছোট কেন? এত বড় কান্ট্রি বাসা ছোট কেন?
তো তারপরে বাসা সামহাও আল্লাহ ম্যানেজ করে দিল। বাসা নেওয়ার পরে জব হলো, স্কুলের পাশে জব, কাজ করলাম। প্রথম 2-3 মাস তো খুব ভালোই যাচ্ছিল, সব ডিফারেন্ট ডিফারেন্ট নতুন নতুন, লাইক গাড়ি দেখতেছি, এনভায়রনমেন্ট পুরো অ্যানিমেতে যেরকম দেখি আমরা, রিয়েল লাইফ সেম। আর আমি ছিলাম টোকিওতে। তো 3 মাস যাওয়ার পরে, 3 মাস 6 মাস এরকম সময় যাওয়ার পরে একটা আস্তে আস্তে ব্যাপারটা মনে হচ্ছে আমি রোবট হয়ে যেতেছিলাম। আমার একদিনের রুটিন বলি, লাইক 2 দিনের রুটিন বলি। আমার রুটিনটা এরকম ছিল যে আমি সকালবেলা, লাইক মানডেতে, স্যাটারডে সানডে বন্ধ থাকে, মানডেতে সকালবেলা আপনার 10টা 10টা বাজে বাসা থেকে বের হবো। দুপুরবেলা ক্লাস থাকে। 10টা বাজে বাসা থেকে বের হবো, আমার যেতে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। Because আমি টোকিও থেকে একটু দূরে ইয়োকোহামা সিটিতে ছিলাম। সিঙ্গেল পার্সনে ছিলাম। তো ওখানে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। ওখানে যেয়ে আমার দুপুর থেকে ক্লাস শুরু হয় 1টা 10 থেকে। 1টা 10 থেকে আমার 4টা 40 পর্যন্ত ক্লাস থাকতো। ক্লাস শেষ করার পরে সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত আমার রেস্টুরেন্টের শিফট ছিল, কিচেনে অ্যাজ এ শেফ। তো আমার শিফটটা ছিল সপ্তাহে টানা 2 দিন। তো ধরেন আপনার ক্লাস শেষ করার পরে রেস্টুরেন্টে যেতাম, 6টা থেকে শুরু হতো আমার সকাল 5টা পর্যন্ত শিফট, মাঝখানে 1 ঘন্টা ব্রেক। এখানে আমি আধা ঘন্টা করে 2বার ব্রেক নিতাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে তারপরে কাজ কন্টিনিউ করতাম। 5টার পরে ওখান থেকে বের হয়ে মসজিদে যেতাম নামাজ পড়ে। দেন যে আপনার হতো, মেট্রো রেলে আমি ঘুমাতাম। যেহেতু আমার বাসায় যেয়ে আবার আসতে আমার টাইম লাগবে, 3 ঘন্টা চলে যাবে আমার যাওয়া আসায়। তো যাওয়া আসায় টাইম যাবে দেখে আমি আর ওই সময়টা যেতাম না। আমি কি করতাম, মেট্রো রেলে স্টেশনে যেয়ে ঘুমাতাম। আমি ট্রেনের মধ্যে এক কর্নারে বসে যেতাম, বসে যেতাম, মেট্রো স্টেশনটা ঘুরতে থাকতো টোকিও সিটির মাঝখানে। তো ওখানে 1 থেকে 1.5 ঘন্টার একটা ভালো একটা পাওয়ার ন্যাপ নিতাম। ওটা শেষ করার পর ওখান থেকে বের হয়ে আমি একেক দিন এক সিটিতে যেতাম ক্লাস শুরু হওয়ার আগে। বিভিন্ন জায়গা আছে নতুন নতুন এরিয়াতে, যেমন আপনার টোকিওতে যত ভিজিটিং স্পট আছে, টুরিস্টরা আসে, এইসব জায়গায় দেখতাম, ঘুরতাম, এরকম ঘুরতে ঘুরতে অনেক ছবি টবি তুলতাম। আমার আবার ছবি টবি তুলতে খুব ভালো লাগে, নেচারের ছবি, স্ট্রিটের ছবি, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এগুলা করে করে তারপরে যে 12টার দিকে স্কুলে ঢুকতাম, আবার ক্লাস করে আবার সেম রুটিন, সন্ধ্যা 6টা থেকে পরের দিন 5টা। এর পরের দিনও সেম কাজ, ক্লাস করে সন্ধ্যার সময় আমি বাসায় যেতাম। সন্ধ্যার সময় বাসায় গেলে আমার ব্যাপারটা এমন হইতো যে আমার ঈদ লেগে যেতেছে যে আল্লাহ 2 দিন পরে বাসায় আসছি, কি মজা, শান্তি। বাসায় যেয়ে তারপরে ধরেন আপনার বাজার করতাম। বাজার করে নিজের লাইক রান্না বান্না মন মতো যেটা ভালো লাগে রান্না বান্না করে খেয়ে আবার রাতের বেলা সাইকেল নিয়ে বের হয়ে যেতাম। সাইকেল নিয়ে বের হয়ে একটু ঘোরাঘুরি করতাম, এদিক সেদিক ঘুরতাম, বিভিন্ন জায়গায় যেতাম। তারপরে এসে বুধবার যেত, বুধবার সোম মঙ্গল বুধ। বৃহস্পতিবারে রুটিন থাকতো হচ্ছে সকাল 10টা বাজে বাসা থেকে বের হও, রাতের 1টা বাজে বাসায় আসো। আমার 4 ঘন্টা করে শিফট থাকতো ক্লাসের পরে, 6টা থেকে 11টা। মানে ব্রেকও আছে। তো 11টা বাজে কি করে বাসায় আসতে আসতে আমার 12:30 1টা বাজতো। বৃহস্পতিবার শুক্রবার আমার এইভাবেই চলে যেত। এরপরে শুক্রবার রাত হইলে হচ্ছে যে আমার পরে যে বাংলাদেশে থার্সডে নাইট বলে না, তা আমার হয়ে যেত যে শুক্রবারে আরে কি মজা, এখন তো পাইছি 2 দিন বন্ধ, কি আছে জীবনে। শুক্রবারে সাইকেল নিয়ে যে বের হইতাম, 2 চোখ যেদিকে যায়, 20 কিলোমিটার 30 কিলোমিটার চলে যেত। খুঁজতে খুঁজতে খুব মজা লাগে, পাহাড়ি এলাকা বিভিন্ন জায়গায় চলে যেতাম। যে যখন দেখতাম ক্লান্ত হয়ে যেতাম, তারপর আমি ফোন থেকে ম্যাপ বের করে পরে ব্যাক করতাম যে না এখন ব্যাক করি। তো ব্যাক করতে করতে ফজর হয়ে যেত। এভাবে আমার যাইতো, শনিবারের দিনটা যেত যত ঘরের কাজ আছে এগুলা করতাম। কাপড় ধোয়া টোয়া, বাজার টাজার যা লাগে সপ্তাহে সবকিছু করে আমার সারাদিন যেত। দিন যেয়ে তারপরে ওদিনও রাতের বেলা বের হইতাম, বাইরে খাবো, বাইরে ভালো মন্দ কিছু খেয়ে ঘুরে করে ওই সেম কাজ সারা রাত ঘুরে রবিবারে এসে সারাদিন ঘুমাতাম রবিবার। এরপরে আবার সোমবার থেকে আমার সেম রুটিন। তো এরকম করতে করতে মাস শেষে তো ভালোই টাকা আসতেছিল, যে আরে কি মজা আসে। সব ইচ্ছা পূরণ করলাম, যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র করতে একটা টাইম পর না একাকিত্বটা খুব বেড়ে যেতেছিল। ভাল লাগতেছিল না যে লাইক সবই তো দেখে ফেলছি। আই মিন সব দেখে ফেলছি, দেখার কিছু নাই, আরো কই যাব। তারপরে হচ্ছে রোবটের মতো লাইফ। তারপরে একটা সার্টেন টাইম যাওয়ার পরে ১ম ১ বছর এভাবে চলে গেছে। পরের বছরে যে টোকিও সিটিতে, মেইন সিটিতে বাসা নিছি আমি। বাসা নিছি যে আমার জার্নিটা যাতে কম হয়, যাতে আমি ওই টাইমটা আমি কাজে ইউটিলাইজ করতে পারি। জার্নি কমানোর জন্য একদম সিটির মাঝখানে বাসা নিলাম। ওইখানে যেয়ে কাজ এমন বাড়া বাড়ছে যে দিনে এভারেজ ১২-১৩ ঘন্টা করে কাজ করা লাগতেছিল ২ শিফটে। তখন যে আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছিলাম। আরে
আমি নিজের জন্য টাইম নাই। খালি কাজ, কাজ রোবটের মতো। সকালে ৬টা বাজে মানে ৫:৩০ বাজে উঠো, ৬টা বাজে কনভেনিউতে ঢুকো, দুপুর ১২টা পর্যন্ত কনভেনিউতে কাজ করো, তারপরে হচ্ছে দুপুর ১টা থেকে ক্লাস করো ৪টা পর্যন্ত, তারপরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রেস্টুরেন্টে কাজ করো। তারপরে বাসায় আসো। বাসায় এসে ২ টা বেলাও রান্না করে খেতে পারতেছি না ঠিকমতো। এই করতে, করতে ২ বছরের পড়ালেখা কোর্স কমপ্লিট হলো। তারপরে আসলো ডিপ্লোমা কোর্সের কথা। যে ডিপ্লোমাতে ভর্তি হবো। তখন যেন না আর মনটা মানতেছিল না। যে এভাবে হচ্ছে না। এই রোবোটিক লাইফ দিয়ে আই মিন ইচ্ছা আর চলতেছে না যে না লাইফে ডিফারেন্ট কিছু করতে হবে। আমি নিজে নতুন কিছু শিখতে পারতেছি না। মনে হচ্ছে যে আমরা একটা লুপের মধ্যে আটকে গেছি। যে প্রত্যেকদিন উঠো, এটা করো, এটা পড়ো, এটা পর শেষ করো, এই করো। ইভেন আমাদের স্কুলে যে টিচাররা ওনারা না ম্যাথ চালাতে পারে না। আমাদেরকে দিয়ে প্রজেক্টরে কাজ করাবে, একটা জিনিস দেখাবে, এটা দেখাইতে পারে না। কারণ কি? কারণ তারা সারা জীবন এই একটা লুপের মধ্যেই কাজ করে গেছে। ডিফারেন্ট কিছু শেখার ওদের টাইম হয় না বা হয়ে ওঠে নাই। ওটা থেকে ওরা টাকা পাচ্ছে। খরচ করতেছে, পাচ্ছে, সিস্টেমে চলে যেতেছে। এই করতে, করতে পরে ভাবছি যে না, আমার এখনো লাইফে সময় আছে, অনেক কিছু শেখা লাগবে। আমি এই লুপের মধ্যে থাকতে চাইছি না। তারপরে যেয়ে নিয়োগ করলাম, যা আছে কপালে। এই তো ব্যাগ-ট্যাগ গুছাইলাম, সবকিছু গুছায় নিয়ে তারপরে নিয়ত করলাম যে যেটা হবে দেখা যাবে কিসমতে। আল্লাহর নিয়ত করে যে না, আমি এখানে থাকবো না বলে চলে আসছি দেশে। যা করা যাবে। পরিশ্রম তো করতে পারি। এতটুকু তো কনফার্ম হয়ে গেছে। কেউ তো এটলিস্ট বলতে পারবে না যে না অলস, যে কাজ পারে না, ইয়ে পারে না। এতটুকু তো আর কেউ বলতে পারবে না। তো নিজেকে তো প্রমাণ করছি যে আমি করতে পারছি মানে হইছে আমার দ্বারা। এভরি সিচুয়েশন ১২-১৩ ঘন্টা কাজ করে ৩.৫-৪ ঘন্টা ঘুমায়া সপ্তাহের পর, পর দিনের পর দিন, তাহলে তো চাইলে না পারার মতো তো কিছু নাই। তো দেশেও পারবো আমি। ব্যাস এই চিন্তা করে দেশে চলে আসছি। দেশে আসার পর ৩ মাস একটু নিজেকে সময় দিছি। ব্রেকডাউন এ ছিলাম যেটাকে বলে হচ্ছে কি বলে? আগে নিজেকে সময় দেয়া যে কোনো কিছু চিন্তা করব না, কিছু না। ৩ টা মাস আমি জাস্ট ঘুমাবো, রেস্ট নিবো। তারপরে আমি ৩ টা মাস পরে রিকভারি ফেজ যেটাকে বলে, রিকভারি ফেজ যাচ্ছিল আমার। এরপরে চিন্তা করলাম যে কি করা যায়? আমার মামা আমাকে হুট করে বলছে যে, একটা কাজ করো, ফ্রিল্যান্সিং করো।" এইবার আসছে ফ্রিল্যান্সিং। তখন মাথায় আসলো যে ফ্রিল্যান্সিং সম্পর্কে তো জানি যে অনলাইনে কিভাবে কি করে। তো যেহেতু বলল এই টপিকটা মাথায় ঢুকলো তখন আমি চিন্তা করতেছি কি এমন করা যায় ডিফারেন্ট যেটা সবার কাছে accessible না, ফার্স্ট অফ অল accessible না। সবাই চাইলে করতে পারবে না। একটু হার্ড, ডিফিকাল্ট অ্যান্ড এটা করতে ওই ভালো পরিমাণ ডেডিকেশন লাগবে। তখন দেখছি যে না, ডিফারেন্ট কিছু কে করতেছে? ভিডিও এডিটিং। তা আমার এক ফ্রেন্ড করতেছে ভাইয়া রাফাত ভাইয়ার কোর্স থেকে তখন ইয়ে করতেছিল যে ইন্টার্নিতে ছিল। পরে আমার এক ফ্রেন্ড বলল, "তুই ওর সাথে একটু কথা বল।" ওর সাথে কথা বলতে যেয়ে পরে আমি রাফাত ভাইয়ার কোর্স সম্পর্কে জানলাম। ভাইয়াকে তো আমি আগে থেকে চিনি, হাউ কিউট, সিজনাল খুব একটু সময় ভাইয়া আর কি কি বলে? হি ওয়াজ দ্য অনলি গাই যে তার ভিডিও দেইখা যে কি পরিমাণ ভালো থাকতাম, ভালো ছিলাম, এত হাসছি কোভিডের সময় এটা মিন বলে শেষ করতে পারবো না। দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম। ভাইয়া দিছে। তো ভাবলাম যে ভাইয়া যেহেতু করছে তো ভাইয়ার কোর্স গুলো ভাইয়ার যে ফিড গুলো আবার দেখি কি চলতেছে। এই দেখে তারপরে দেখি যে ভাই এগুলো করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। তখন আমি জানতে পারছি বিকজ লাস্ট ২০২২ থেকে ২৫ পর্যন্ত আমার কোনো নলেজ নাই দুনিয়া সম্পর্কে। যে কি চলতেছে দুনিয়াতে, কি চলে। আমি তো একটা লুপের মধ্যে আটকে ছিলাম। যে অনলাইনে কি চলে না চলে আমার কোনো ক্লু ছিল না। এরপরে এখানে এসে দেখে ভাবলাম যে ঠিক আছে। এডিটিং বাসা থেকেও বলতেছে কিছু একটা করো, করো। আমি ভাবলাম যে না, আমি করবো, ঢুকবো তো ভাইয়ার কোর্সে ঢুকবো। কি আছে জীবনে। তারপর একটা ফ্রেন্ডের সাথে কথা বলে কোর্স নিয়ে নিলাম। কোর্স নিয়ে ক্লাস শুরু হয়ে গেল। তারপরে দেখছি যে আমার খুব মুখ জড়তা ছিল। কথাবার্তা ঠিকমতো বলতেছিলাম না। কজ আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের হয়ে গেছিলাম। তখন ভাবলাম যে না, এখন তো আমার তো কথা বলা লাগবে মানুষের সাথে। আর কত? এভাবে তো হয় না। তারপর ডিসকর্ড আসা শুরু হলো। ডিসকর্ডে এসে সবার সাথে randomly একজন ধরে, 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 ধরে পরিচয় হওয়া শুরু করলাম। "ভাই আপনার নাম কি? কোন ব্যাচের? কি করতেছেন, না করতেছেন?" এই তো স্টোরি বলতে, 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 বলতে মোটামুটি একটা ভালো খারাপ হোক নাম হয়ে গেছে। এই তো আবার ভলিউম 2 তে আসা। ভলিউম 2 তে এসে সবার সাথে গল্প করা, ইয়ে করা, নিজের লাইফস্টাইল শেয়ার করা। মানুষগুলোটা শুনতেছি, মানুষের স্ট্রাগল শুনতেছি। তখন সবকিছু শুনে মনে হলো যে আমারটা তো আহামরি কিছুই না।
আমার থেকে অনেক ভালো, খারাপ অনেক প্রেস থেকে মানুষ আসছে। অনেক ইভেন অনেক এইজড আমার থেকে অনেক বয়স অনেক সিনিয়র সিটিজেনও এখানে কাজ করতেছে। প্ল্যাটফর্মে আছে। ৫০ বছর, ৫৫ বছর আই মিন ২-৪ বাচ্চা আছে। চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরকমও সিনিয়র সিটিজেন আছে এখানে। কাজ করতেছে। তা আমি পারব না কেন? এই তো ব্যাস। কোর্স নেয়া। যদিও আমি খুব একটা ফাঁকিবাজি স্টুডেন্ট বাইরেতে অনেক ফাঁকিবাজি করছি। কারণ অবশ্যই ডিভাইস ছিল না ফার্স্টে দিয়ে। তো ভাবলাম যেহেতু ডিভাইস ছিল না তাহলে আমি এটলিস্ট আমার ফেস ভ্যালুটা বাড়ানোর জন্য মানুষের সাথে কথা বলি, কমিউনিকেশন করি, আমার মুখে জড়তাটা কাটায় ফেলি, যাতে আমার কমিউনিকেশন করতে সুবিধা হয়। এই কথা বলতে বলতে কিভাবে ভাইদের সাথে পরিচয় হয়ে গেল আমি বুঝলাম না কিছুই। আই মিন আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি কাজ তেমন ভালো করে শুরু করার আগেই আমি এরকম একটা মানুষজন, একটা গ্রুপ হয়ে যাবে আমার। আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত। আমি অনেক গ্রেটফুল আরকি যে আপনাদের সাথে আমার পরিচয় হইছে। এভাবে তানজিম ভাই স্পেশালি আমারে টাইনা ধইরা নিয়ে আসছে। করবেন না মানে? রাফাত ভাইয়ের কথার মতো যে খাবি না যখন মাহিলি কেন? আর তানজিম ভাইয়ের কথা হইলো আইসোস যত কাজ করবি না কেন? তো শিখতে হবে। এই হলো অবস্থা। তো মিন যা বলে না কখনো কল্পনাও করতে পারি নাই। কার সাথে এভাবে কেমনে পরিচয় হয়ে যায়। আমি যদি নিজের ডিসিশন না চিন্তা করতাম, নিজের কথা না ভাবতাম তাহলে আজকে হয়তোবা আমি এখনো জাপানের রোবটের মতোই আমার লাইফ চাইতো। একটা ডিসিশনে চেঞ্জ নিছি, সাহস করে আসছি। কে জানতো ঢাকার বাইরে এই পাবলিক গুলোর সাথে আমার পরিচয় হয়ে যাবো। কল্পনা করছি কখনো? হয়ে গেছে। আর কি মিরাক্কেল আর কি। আমরা কিভাবে কোত্থেকে কার সাথে কিসের উছিলায় কেমনে দেখা হয় আসলে আমরা বলতে পারি ইউ না ভাই। নেভার নো। ইউ নেভার নো। লাইক আই এম গ্রেটফুল। আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মানুষের কিসের ডিপ্রেশন, কিসের এনজাইটি ধুর। ভাইদের সাথে গল্প করলে কাজ নিয়ে হোক, আড্ডা হোক, রাতের বেলার যে মজাগুলা এগুলো আপনি ভাই টাকা দিয়ে কিনতে পারবেন না। ইভেন বিচিং হোক, এক্সাক্টলি। হোয়াট এভার, হোয়াট এভার, ওটা সবচেয়ে বেশি। যেটাই হোক অ্যাটলিস্ট বিচিংটা দেয় কেরা বেশি তানজিম, তাই না? হুজুর অনুষ্ঠানটা বেশি বিচিং করে। এ দুজনেই ওনারা দুই ভালোই তো সময় কাটতেছে। এই তো এক্স্যাক্টলি। আর অবভিয়াসলি আমার এই সেট আপের পেছনে সব থেকে বড় হাত ভাইয়ার রাফাত ভাইয়ের উসিলায় পাইছি, নাহলে তো জীবনের রেকর্ডে সেরে নিতে পারতাম না। এটার জন্য তো ভাইরা থ্যাঙ্কস বলতে পারি না। এক্সাক্টলি। ২-৩ বার বলার চেষ্টা করছিলাম যে ভাইরা বলবো থ্যাঙ্কস বলবো যে ভাই হয়ে ওঠে নাই। বাট দ্যাটস ট্রু যে ভাইয়ার উসিলায় একটা আমার স্বপ্ন গেমিং পিসি বিল্ড হইছে জাস্ট বিকজ অফ হিম। থ্যাঙ্কস টু হিম। এই তো দোয়া করবেন যাতে করতে পারি কিছু ভালো কিছু সবাই একসাথে মিলে সবার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ। আর আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই। আমরা জানি না কিভাবে শুরু করে দিছি। প্ল্যান ছাড়া ছাড়া হুট করে মাথায় আসছে গল্প করতে করে ফেলছি। কোনো স্ক্রিপ্টেড না, কোনো প্ল্যান না, কোনো কিছু না। জাস্ট শুরু করলাম যে দেখা যাক যা আছে কপালে। তো কেউ কোনো কিছু মনে করবেন না। যদি আপনাদের কিছু সাজেশন দেওয়ার থাকে ডেফিনিটলি আমাদেরকে জানাবেন, আমাদেরকে বলবেন যে এই কাজটা এভাবে করো, এটা করলে তোমার ভালো হবে না হবে। উই আর উই আর গুড লিসেনার্স। আমরা খুব ভালো শুনতে পারি। আমাদেরকে বলবেন আমাদের ইমপ্রুভ করার জন্য কি দরকার আমরা করব ইনশাআল্লাহ। সাপোর্ট করে যাবেন। আমাদেরকে বলবেন আমরা যাতে আরো আগায় যেতে পারি এবং ফিউচারে আমরা ইচ্ছা আছে আমরা গেস্ট আনবো। আমাদের ফিল্ড থেকে ভাই আছে অনেক ভালো যারা কাজ করতেছে ওদেরকে নিয়েও আমরা গল্প করব, কথা বলবো, আড্ডা দিব। অনেক কিছু আসবে। জাস্ট দ্য বিগিনিং। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। সো দোয়া করবেন আমাদের জন্য সবাই। তো আজকের এপিসোডের জন্য এই এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, যার সবার ভ্যালুয়েবল সময় দেওয়ার জন্য। তো see you guys on the next Zero IQ podcast, where we will try to bring some IQ to the next episode. Until then, thank you so much.